সঙ্গীতা প্ল্যানেট ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা ক্লাস 4 এর স্টুডেন্টসদের জন্য। তোমাদের আমাদের পরিবেশ যে বইটা রয়েছে তার 54 পাতা থেকে অলরেডি আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। আগের ভিডিও যারা মিস করে গেছো তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখানে তোমরা লিংক পাবে, লিংকে ক্লিক করে আগের দুটো ভিডিও দেখবে, ঠিক আছে? তারপর কিন্তু আজকের ভিডিওটা ওয়াচ করবে। আগের পাতাগুলোতে যে যে ছকগুলো ছিল তোমাদের বইতে সেই প্রত্যেকটা কিন্তু আমি সলভ করে দিয়েছি। আজকের এই ভিডিওতে আমি শেষ অংশটুকু পড়াবো, মানে তাহলে আবহাওয়া ও বাসস্থান এই চ্যাপ্টারটা তোমাদের শেষ হয়ে যাবে। এর পরের ভিডিওতে তোমরা পাবে এই সম্পূর্ণ অধ্যায়ের ওপর, মানে 3টে ভিডিওতে যা যা আমি পড়ালাম তার ওপর প্রশ্ন উত্তর। সেই ভিডিওটাতে সমস্ত প্রশ্ন উত্তর গুছিয়ে আমি লিখে দিয়েছি, তোমরা শুধু খুব ভালো করে মুখস্থ করে নেবে। তার জন্য কি করতে হবে, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, যাতে যখনই আমি গুরুত্বপূর্ণ এই ভিডিওগুলো আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। পুরো ভিডিওটা ওয়াচ করবে, কোথাও স্কিপ করবে না। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আর তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে, ঠিক আছে? তো চলো আজকের পড়া শুরু করছি। আজকের যে বিষয়টা সেটা হলো অচেনা জায়গা। পরীক্ষার পরে দারুণ মজা। স্কুলের পরীক্ষা শেষ হয়েছে কালই। দাদার সঙ্গে বাসে করে মাসির বাড়ি যাচ্ছে বুবুন। একটা ব্রিজে ওঠার পর বুবুন দাদাকে জিজ্ঞাসা করলো, এই নদীটার নাম কি? দেখো, দাদার সাথে মাসির বাড়ি যাচ্ছে কে না বুবুন। এবার একটা ব্রিজের ওপর দিয়ে ওরা যখন যাচ্ছে তখন বুবুন দাদাকে জিজ্ঞাসা করলো যে এটা কি নদী, নদীটার নাম কি? দাদা তখন বললেন হুগলি নদী। হাওড়া আর কলকাতার মধ্যে যোগাযোগ করে দিয়েছে এই ব্রিজ, মানে হাওড়ার সাথে কলকাতার একটা যোগাযোগ তৈরি হয়েছে এই ব্রিজের মধ্যে দিয়ে। কারণ মাঝখানে হুগলি নদী, হুগলি নদীর ওপর দিয়ে কিভাবে মানুষ যাবে, তার জন্য মানুষের যাওয়ার জন্য, গাড়ি যাওয়ার জন্য একটা ব্রিজ তৈরি করা হয়েছে। আর এই ব্রিজটাই হাওড়া আর কলকাতার মধ্যে যোগাযোগ করে দিয়েছে। এর নাম কি? রবীন্দ্র সেতু। ইম্পর্টেন্ট প্রশ্ন, হুগলি নদীর ওপর কোন ব্রিজ তৈরি করা হয়েছে? রবীন্দ্র সেতু। এই রবীন্দ্র সেতু কোন কোন জায়গার মধ্যে যোগাযোগ করে দিয়েছে? হাওড়া আর কলকাতার মধ্যে। বুবুনের খুব মজা হচ্ছিল। বাস এসে থামলো হাওড়া স্টেশনের পাশে। ট্রেনে ওঠার কিছুক্ষণ পর হুইসেল দিয়ে ট্রেন ছেড়ে দিল। মানে ও ট্রেনে উঠলো, তারপর হুইসেল দিয়ে ট্রেন ছেড়ে দিল। স্বাভাবিকভাবে বেড়াতে গেলে সবার তো আনন্দ হবেই। এক সময় স্টেশন এলো। বুবুন দেখলো বিরাট স্টেশন, বেশ ফাঁকা ফাঁকা, কলকাতার মতো ঘিঞ্জি নয়। বুবুনের বেশ ভালো লাগছিল, গন্ধটাও অন্যরকম, ওর ভীষণ আনন্দ হচ্ছিল। যারা শহরে থাকে তারা কিন্তু গ্রামে গিয়ে খুব আনন্দ পায়। এই ফাঁকা ফাঁকা পরিবেশ, কলকাতার মতো ঘিঞ্জি ওখানে নেই। আর প্রকৃতির একটা আলাদা রকমই গন্ধ রয়েছে, তো গন্ধটাও বুবুনের অন্যরকম লাগছিল। ওরা দুজন হাঁটছিল, দুপাশে পুকুর, পুকুরে ছোট ছোট পানা ভর্তি, তার মাঝখান দিয়ে রাস্তা, চারিদিকে কত রকম গাছ। দাদা একটা গাছ দেখিয়ে বলল, ফলসা গাছ। গ্রামের দেশে এই গাছটা দেখতে পাওয়া যায়, ফলসা গাছ। এটা হলো একটা মিষ্টি ফলের গাছ, ছোট আকারে দেখতে হয়। বুবুন বলল, ফলসা কি গো? দাদা গাছ থেকে কয়েকটা ফলসা পারলেন। দেখো, ছোট ছোট ফল, মুখে দিতেই যেন গলে গেল, বেশ মিষ্টি। তাহলে ফলসা কি যদি প্রশ্ন আসে আমরা কি বলতে পারবো? ছোট ছোট এক ধরনের ফল যা খেতে খুব মিষ্টি, তবে দানা আছে, এতটা আমরা বলে দিতে পারবো। নেক্সট দেখো, বুবুনের দারুণ লাগছিল। আগে এমন জায়গায় ও কোনোদিন আসেনি। বুবুনের বেড়ানোর গল্প পড়ে কেমন লাগলো তোমাদের? মানে দেখো, এতক্ষণ স্যার বুবুনের গল্প বলছিল, এবার বুবুনের বেড়ানোর গল্পটা কেমন লেগেছে বাকিদেরকে জিজ্ঞাসা করা হলো। দেখো, তোমরা নিচের ফাঁকা স্থান পূরণ করো। শেষ যেখানে বেড়াতে গিয়েছো, কিভাবে গিয়েছিলে, কতদিন থেকেছো, কি কি দেখেছো, তোমার কেমন লেগেছে, সেই এলাকার কাছাকাছি কোনো বিখ্যাত জায়গার নাম। যারা রিসেন্টলি কোথাও বেড়াতে গেছো সেই বেড়াতে যাওয়ার জায়গাটার নাম, সেখানে কিভাবে গেছিলে, কতদিন থেকেছো, কি কি দেখেছো, সেইটা এখানে তোমাদের নিজেদেরকে লিখতে হবে। তো তোমরা এটা নিজেরা ট্রাই করবে, যে যার নিজের মতো। সাঁতরাগাছির ঝিলে পরিযায়ী পাখি। বুবুনের মনে পড়লো আজকে ওদের পাখি দেখতে যাওয়ার কথা হাওড়া জেলার সাঁতরাগাছিতে। হাওড়ার সাঁতরাগাছিতে। হাওড়া কিন্তু গ্রাম নয়, কিন্তু হাওড়ার একটু ভেতর দিকে গেলে কিছু কিছু গ্রাম দেখতে পাওয়া যায়। তো এখানে ওদের সাঁতরাগাছিতে পাখি দেখতে যাওয়ার কথা ছিল। তাড়াতাড়ি তৈরি হয়ে নিল বুবুন। হাঁটতে হাঁটতে ওরা স্টেশনে এলো। ট্রেনে চেপে ওরা পৌঁছলো সাঁতরাগাছিতে। ট্রেন লাইনের পাশ দিয়ে রাস্তা। কিছু দূর হেঁটে ওরা পৌঁছালো ঝিলের ধারে। ও বাবা, ঝিল কোথায়? এ তো পানা ভর্তি। বুবুন ভেবেছিল ঝিলে অনেক জল থাকবে আর সেখানে অনেক পাখির আনাগোনা হবে। খানিক পরেই একদল বকের মতো পাখিকে উড়ে আসতে দেখলো। দাদাকে জিজ্ঞাসা করলো, ওগুলো কি পাখি? দাদা বললেন, ওগুলো নানা জাতের হাঁস, কোনোটা পিন্টেল, কোনোটা আবার হুইসলিং টিল।
দেখো এরা হচ্ছে পরিযায়ী পাখি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, দুটো পরিযায়ী পাখির নাম লেখো, পিনটেল আর হুইসলিং টিল। এরা কি করে, দূর দেশ থেকে এই দেশে আসে। আগে আরও পাখি আসতো, কিন্তু এখন তো জল বেশ নোংরা হয়ে গেছে, তাই ওদের আনাগোনাও কমে গেছে। বুবুনের মনে পড়ল বাবার সঙ্গে একদিন ও গোল পার্কের লেকে গিয়েছিল, ওখানে প্রচুর মাছ দেখেছিল। ও ভাবলো একদিন যদি ওখানেও কচুরিপানায় ভরে যায় তাহলে তো সব মাছ মরে যাবে। এখানেও দেখো বুবুন কত গভীর এবং সঠিক চিন্তা করছে যে এইভাবে যদি কচুরিপানায় সবকিছু ভরে যেতে থাকে তাহলে তো পাখিরা যেমন আসা বন্ধ করে দিয়েছে, মাছগুলোও তো মরে যাবে। এমন সময় একটা হুইসলিং টিল ওর একদম সামনে এসে বসলো। বুবুন ঠিক করলো বাড়ি ফিরেই হাঁসটির ছবি আঁকবে, আর বড় হলে একটা ক্যামেরা কিনবে আর পাখিদের ছবি তুলবে। দেখো প্রকৃতিকে ও কতটা ভালোবাসে। আমার মনে হয় তোমরা ছোটরাও প্রকৃতির এই সমস্ত জিনিসকে ভীষণ পছন্দ করো, যেমন পাখি, মাছ, জল, গাছ, তাই তো? তাই এখানে বুবুন কি ঠিক করলো যে বাড়ি ফিরেই ও হাঁসের ছবি আঁকবে আর বড় হয়ে ক্যামেরা কিনে সব পাখিদের ছবি তুলে রাখবে। এখানে দেখো তোমার স্কুলের বা বাড়ির বা বেড়াতে যাওয়া জায়গার কাছের ঝিলের নাম, সেখানকার গাছপালার নাম, সেখানকার দেখা প্রাণীর নাম, দেখা পাখির নাম, এটাও তোমরা যে যেখানে বেড়াতে গেছো সেই অনুযায়ী লিখবে। এই ছক থেকে খুব একটা প্রশ্ন আসে না, বাট তবুও তোমরা প্র্যাকটিস করে রাখবে বইতে, ঠিক আছে? নেক্সট দেখো, চেনা তবু অচেনা। স্যার বললেন আমি একবার আসাম বেড়াতে যাচ্ছিলাম, হঠাৎ ট্রেন কি কারণে হাসিমারা স্টেশনে দাঁড়িয়ে পড়লো। শুনলাম ট্রেন আজ আর ছাড়বে না। গন্তব্য পাল্টে ট্রেন থেকে নেমে হাঁটতে শুরু করলাম। দূরে কালো পাহাড় আর ঘন জঙ্গল, একটু এগোতেই পেলাম চা বাগান। আগে কোনোদিন এ রাস্তায় আসিনি। কিছু দূর এগিয়েই দেখা হলো এক চা বাগানের শ্রমিকের সঙ্গে। তিনি আমাকে তার বাড়ি নিয়ে গেলেন। তাদের ভাষা বুঝতে কষ্ট হচ্ছিল। কয়েক ঘন্টা পরেই আশেপাশে সবার সঙ্গে ভাব হলো। ওনার নাম নরেশ রাভা। মনে রাখবে ভদ্রলোকের নাম ছিল নরেশ রাভা। বাড়ি থেকে একটু এগোলেই নাকি এক বিরাট নদী, তার পারে ঘাসের জঙ্গল, সেখানে নাকি এক খড়গওয়ালা জন্তু থাকে, মানে একটা খড়গ আছে নাকের উপর, যেমন গন্ডারের থাকে। বুঝতেই পারছো এখানে কোন প্রাণীর কথা বলা হচ্ছে, চলো দেখে নে। পরের দিন ভোর ভোর বেরিয়ে পড়লাম বন আর নদী দেখতে। বনে ঢুকতেই দেখা মিলল এক দাঁতাল হাতির সঙ্গে, তারপর হরিণ, বাইসন, আরো কত পাখি, কিন্তু যার জন্য আসা তার দেখা মিলল না। নরেশ বললেন দূরে যে ঘাস জঙ্গল দেখছেন ওখানেই ওরা বেশি থাকে। অনেকক্ষণ টাওয়ারে অপেক্ষা করার পর হঠাৎ ঘাসের জঙ্গল নড়ে উঠল, তারপর বেরিয়ে এলো বাচ্চা নিয়ে ওই জন্তু। আরে এ তো ছবিতে দেখা সেই গন্ডার, তবে আমি কোথায় এসেছি? মানে ও হাঁটতে হাঁটতে এমন জায়গায় চলে এসেছে ও বুঝতেই পারেনি যে কোথায় এসেছে। ঘাস জমি থেকে বেরিয়ে এলো গন্ডার। তখনও ভাবছে যে ও কোথায় এসেছে, ছবিতে দেখা গন্ডার দেখতে পাচ্ছে। নরেশ বললেন এ জঙ্গল হলো জলদাপাড়া। জঙ্গলের মধ্যে বইছে হলং নদী, আর জঙ্গলের আর একদিকে আছে তোরসা নদী। মানে কি, জলদাপাড়া জঙ্গলে গন্ডার দেখতে পাওয়া যায়, আর এই জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে দুটো নদী যাচ্ছে, একদিকে যাচ্ছে হলং নদী আর একদিকে যাচ্ছে তোরসা নদী। এই প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু প্রশ্ন হবে, পরের ভিডিওতে আমি সমস্ত প্রশ্নোত্তর তোমাদের সাথে শেয়ার করে দেবো। 3-4 দিন আমার জঙ্গলের পশু পাখি আর চা বাগান দেখে সময় কেটে গেল। একদিন এক পাথুরে রাস্তায় নদীর ধার বরাবর ওরা নিয়ে গেল ভুটানের কাছাকাছি এক জায়গায়। সেখানে টোটোদের সঙ্গে দেখা হলো। এটা কিন্তু রাস্তায় তোমরা যে টোটো দেখতে পাও সেটা নয়, এটা হলো একটা জাতি যারা ভুটানে থাকে। এদের ভাষা, চেহারা, খাবার এসবই আমার অজানা ছিল। বইতে পড়া পুরনো সমাজের সঙ্গে ওদের অনেক মিল খুঁজে পেলাম। মানে আমরা অনেক কিছু শিখে গেছি, আমরা অনেক অ্যাডভান্স, অনেক এগিয়ে গেছে আমাদের সমাজ, কিন্তু ভুটানের টোটোরা কিন্তু এখনো অনেক পিছিয়ে রয়েছে। তাই পুরনো সমাজের সঙ্গে ওদের অনেক মিল খুঁজে পাওয়া গেল। নরেশ বললেন আমাদের এখানে ঘুরলে আপনি এরকম বহু অজানা অচেনা মানুষের এবং জায়গার খোঁজ পাবেন। মানে এই জায়গাটাই এমন যেখানে অনেক অজানা মানুষের খোঁজ পাওয়া যাবে। সন্ধ্যাবেলা হতেই নরেশদের পাড়ায় নাচ গানের অনুষ্ঠান। মেয়েরা জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে রাভা নৃত্য দেখালো। সেই নাচ যেমন বর্ণময় তেমন দলগত। কি নাচ দেখালো? রাভা নৃত্য। তাহলে এই রাভা নৃত্য কাদের নাচ? না, ভুটানের টোটো প্রজাতির নাচ। এই নাচ কেমন? যেমন বর্ণময় তেমনই দলগত। পাশের পাড়ায় গেলে আপনি আবার মেচদের মাছ ধরার নাচ দেখতে পাবেন। এই মেচও হলো আরেকটা উপজাতি যারা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। মানে মাছ বিক্রি করেই ওরা জীবিকা নির্বাহ করে। তাহলে এই মেচরা কি ধরনের নাচ করে? না, মাছ ধরার নাচ করে। তাহলে দেখো আজকে সম্পূর্ণভাবে আবহাওয়া ও বাসস্থান এই অধ্যায়টা আমি শেষ করে দিলাম। খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য এই সম্পূর্ণ চ্যাপ্টার থেকে প্রশ্নোত্তর তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এটুকুই থাক, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।